নমস্কার, আমি মঞ্জু ভট্টাচার্য। আমার গল্পপাঠ আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। পড়ছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের আরণ্যক উপন্যাসের চতুর্দশ পরিচ্ছেদের চতুর্থ পর্ব। আশ্বিন মাস। এই সময় একদিন সকালে পত্র পাইলাম রাজা দবরু পান্না মারা গিয়াছেন এবং রাজপরিবার খুব বিপন্ন। আমি সময় পাইলে যেন যাই। পত্র দিয়াছে যোগরু পান্না, ভানুমতির দাদা। তখনই রওনা হইয়া সন্ধ্যার কিছু পূর্বে চকমকিটোলা পৌঁছিয়া গেলাম। রাজার বড় ছেলে ও নাতি আমাকে আগাইয়া লইয়া গেল। শুনিলাম রাজা দবরু গরু চড়াইতে চড়াইতে হঠাৎ পড়িয়া গিয়া হাঁটুতে আঘাতপ্রাপ্ত হন। শেষ পর্যন্ত হাঁটুর সেই আঘাতেই তার মৃত্যুর কারণ ঘটে। রাজার মৃত্যু সংবাদ পাওয়া মাত্র মহাজন আসিয়া গরু মহিষ বাঁধিয়া রাখিয়াছে। টাকা না পাইলে সে গরু মহিষ ছাড়িবে না। এদিকে বিপদের ওপর বিপদ। নূতন রাজার অভিষেক উৎসব আগামীকাল সম্পন্ন হইবে, তাহাতেও কিছু খরচ আছে, কিন্তু সে টাকা কোথায়? তাছাড়া গরু মহিষ মহাজনে যদি লইয়া যায় তবে রাজপরিবারের অবস্থা খুবই হীন হইয়া পড়িবে। ওই দুধের ঘি বিক্রয় করিয়া রাজার সংসারের অর্ধেক খরচ চলিত। এখন তাহাদের না খাইয়া মরিতে হইবে। শুনিয়া আমি মহাজনকে ডাকাইলাম। তার নাম বীরবল সিং। আমার কোনো কথাই সে দেখলাম শুনিতে প্রস্তুত নয়। টাকা না পাইলে কিছুতেই সে গরু মহিষ ছাড়িবে না। লোকটা ভালো নয় দেখিলাম। ভানুমতি আসিয়া কাঁদিতে লাগিল। সে তাহার জ্যাঠামশাই অর্থাৎ প্রপিতামহকে বড়ই ভালোবাসিত। জ্যাঠামশাই থাকিতে তাহারা যেন পাহাড়ের আড়ালে ছিল। যেমনই তিনি চোখ বুজিয়াছেন আর অমনি এইসব গোলমাল। এইসব কথা বলিতে বলিতে ভানুমতির চোখের জল কিছুতেই থামে না। বলিল, চলুন বাবুজি আমার সঙ্গে, জ্যাঠামশাইয়ের গোড় আপনাকে দেখিয়ে আনি পাহাড়ের ওপর থেকে। আমার কিছু ভালো লাগছে না বাবুজি, কেবল ইচ্ছে হচ্ছে ওর কবরের কাছে বসে থাকি। বলিলাম, দাঁড়াও, মহাজনের একটা কি ব্যবস্থা করা যায় দেখি, তারপর যাব। কিন্তু মহাজনের কোনো ব্যবস্থা করা আপাতত সম্ভব হইল না। দুর্দান্ত রাজপুত মহাজন কারো অনুরোধ উপরোধ শুনিবার পাত্র নয়। তবে সামান্য একটু খাতির করিয়া আপাতত গরু মহিষগুলি এখানেই বাঁধিয়া রাখিতে সম্মত হইল মাত্র। তবে দুধ এক ফোঁটাও লইতে দিবে না। মাস দুই পরে এ দেনা শোধার উপায় হইয়াছিল, সে কথা এখন নয়। ভানুমতি দেখি একা ওদের বাড়ির সামনে দাঁড়াইয়া বলিল, বিকেল হয়ে গিয়েছে, এরপর যাওয়া যাবে না, চলুন কবর দেখতে। ভানুমতি একা যে আমার সঙ্গে পাহাড়ে চলিল ইহাতে বুঝিলাম সরলা পর্বতবালা এখন আমাকে তাহার পরিবারের ঘনিষ্ঠ বন্ধু ও পরমাত্মীয় মনে করে। এই পাহাড়ি বালিকার সরল ব্যবহার ও বন্ধুত্ব আমাকে মুগ্ধ করিয়াছে। বৈকালের ছায়া নামিয়াছে সেই বড় উপত্যকাটায়। ভানুমতি বড় তরবর করিয়া চলে, ত্রস্তা হরিণীর মতো। বলিলাম, শোনো ভানুমতি, একটু আসতে চলো, এখানে শিউলি ফুলের গাছ কোথায় আছে? ভানুমতিদের দেশে শিউলি ফুলের নাম সম্পূর্ণ আলাদা। ঠিকমতো তাহাকে বুঝাইতে পারিলাম না। পাহাড়ের ওপরে উঠিতে উঠিতে অনেক দূর পর্যন্ত দেখা যাইতেছিল নীল ধনঝুরি শৈলমালা ভানুমতিদের দেশকে রাজ্যহীন রাজা দবরু পান্না রাজাকে মেখলাকারে ঘেরিয়া আছে। বহুদূর হইতে হু 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 খোলা হাওয়া বহিয়া আসিতেছে। ভানুমতি চলিতে চলিতে থামিয়া আমার দিকে চাহিয়া বলিল, বাবুজি, উঠতে কষ্ট হচ্ছে? কিচ্ছু না, একটু আসতে চলো কেবল, কষ্ট কি? আর খানিকটা চলিয়া সে বলিল, জ্যাঠামশাই চলে গেল, সংসারে আমার আর কেউ রইল না বাবুজি। ভানুমতি ছেলে মানুষের মতো কাঁদো কাঁদো হইয়া কথাটা বলিল। উহার কথা শুনিয়া আমার হাসি পাইল। বৃদ্ধ প্রপিতামহই না হয় মারা গিয়াছে, মাও নাই, নতুবা উহার বাবা, ভাই, ঠাকুমা, ঠাকুরদা সবাই বাঁচিয়া। চারিদিকে জাজল্যমান সংসার। হাজার হোক ভানুমতির স্ত্রীলোক এবং বালিকা। পুরুষের একটু সহানুভূতি আকর্ষণ করিবার ও মেয়েলি আদর কাড়ানোর প্রবৃত্তি তার পক্ষে স্বাভাবিক। ভানুমতি বলিল, আপনি মাঝে মাঝে আসবেন বাবুজি, আমাদের দেখাশোনা করবেন,
ভুলে যাবেন না বলুন। নারী সব জায়গায় সব অবস্থাতেই সমান। বন্যবালিকা ভানুমতিও সেই একই ধাতুতে গড়া। বলিলাম, কেন ভুলে যাব? মাঝে মাঝে আসবো নিশ্চয়ই। ভানুমতি কেমন একরকম অভিমানের সুরে ঠোঁট ফুলাইয়া বলিল, হ্যাঁ, বাংলাদেশে গেলে, কলকাতা শহরে গেলে আপনার আবার মনে থাকবে এ পাহাড়ি জঙ্গলি দেশের কথা? একটু থামিয়া বলিল, আমাদের কথা, আমার কথা। স্নেহের সুরে বলিলাম, কেন মনে ছিল না ভানুমতি? আয়নাখানা পাওনি? মনে ছিল কি ছিল না ভাবো। ভানুমতি উজ্জ্বল মুখে বলিল, ওহ বাবুজি, বড় চমৎকার আয়না, সত্যি সে কথা আপনাকে জানাতে ভুলেই গিয়েছি। সমাধিস্থানে সেই বটগাছের তলায় যখন গিয়ে দাঁড়াইলাম, তখন বেলা নাই বলিলেও হয়। দূর পাহাড় শ্রেণীর আড়ালে সূর্য লাল হইয়া ঢলিয়া পড়িতেছে। কখন ক্ষীণাঙ্গ চাঁদ উঠিয়া বটতলায় অপরাহ্নের এই ঘন ছায়া ও সম্মুখবর্তী প্রদোষের গভীর অন্ধকার দূর করিবে, স্থানটি যেন তাহারই স্তব্ধ প্রতীক্ষায় নীরবে দাঁড়াইয়া আছে। ভানুমতিকে কিছু বনের ফুল কুড়াইয়া আনিতে বলিলাম, উহার ঠাকুরদাদার কবরের পাথরে ছড়াইবার জন্য। সমাধির উপর ফুল ছড়ানো প্রথা ওদের দেশে জানা নাই। আমার উৎসাহে সে নিকটের একটা বুনো শিউলি গাছের তলা হইতে কিছু ফুল সংগ্রহ করিয়া আনিল। তাহার পর ভানুমতি ও আমি দুইজনেই ফুল ছড়াইয়া দিলাম রাজা দবরুপান্নার সমাধির ওপরে। ঠিক সেই সময় ডানা ঝটপট করিয়া একদল শিল্লি ডাকিতে ডাকিতে উড়িয়া গেল বটগাছটার মগডাল হইতে, যেন ভানুমতি ও রাজা দবরুর সমস্ত অবহেলিত অত্যাচারিত প্রাচীন পূর্বপুরুষগণ আমার কাজে তৃপ্তি লাভ করিয়া সমস্যারে বলিয়া উঠিলেও, সাধু সাধু, কারণ আর্য জাতির বংশধরের এই বোধহয় প্রথম সম্মান অনার্য রাজ সমাধির উদ্দেশ্যে।